এখন তোমার আয়নাইজেশন এনার্জির তোমার এই মানে এরকম ক্যারেক্টারিস্টিক্স শো করার রিজনটা কি, যে লেফট থেকে রাইটে গেলে ইনক্রিজ হয় আর রাইট থেকে লেফটে আসলে ডিক্রিজ হয়, আর গ্রুপের এটারও তোমার রিজনটা কি? রিজনটা হচ্ছে যে আমরা একটু চিন্তা করি, ধরো দুইটা অ্যাটম নিয়ে চিন্তা করি। ফার্স্ট অফ অল আমরা একটা কোনো একটা সার্টেন পিরিয়ডের পাশাপাশি দুইটা এলিমেন্ট নিয়ে চিন্তা করি। একটা গ্রুপ চিন্তা করো, ধরো গ্রুপ পিরিয়ড চিন্তা করো, পিরিয়ড নাম্বার হচ্ছে 2। সো পিরিয়ড 2তে আমাদের দুইটা এলিমেন্ট আমরা নেই, ধরো একটা হচ্ছে কার্বন, আচ্ছা ধরো কার্বন, আর আমরা এইখানে তোমার লিথিয়ামের সাথে বা বেরিলিয়ামের সাথে বেরিলিয়ামের সাথে কার্বনের কম্প্যারিজন করি, ঠিক আছে? সো বেরিলিয়াম হচ্ছে আমরা জানি 4, অথবা আমরা বেরিলিয়ামের সাথে বোরনেরও কম্প্যারিজন করতে পারি, একটা করলেই হলো। সো আমরা এখানে বেরিলিয়ামের সাথে বোরনটার করি, কম্প্যারিজন করি। দেখো বেরিলিয়াম হচ্ছে 4, সো এটা যদি আমরা স্ট্রাকচার আঁকি, স্ট্রাকচার হবে এরকম যে বেরিলিয়ামের এখানে হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটার মধ্যে কি কি থাকে সেগুলো একটু শো করব। ধরো নিউক্লিয়াসটার মধ্যে এখানে আমরা জানি যে 4টা প্রোটন থাকবে, এই নিউক্লিয়াসটার মধ্যে 4টা প্রোটন, আর এই নিউক্লিয়াসটার মধ্যে কি থাকবে তোমার 4টা নিউট্রন, 4টা নিউট্রন। সেটা হচ্ছে একটা তোমার বেরিলিয়াম নিউক্লিয়াস, ওকে। আর এটার চারপাশে আমরা জানি যে ইলেকট্রন রিভলভিং অবস্থায় থাকে, ইলেকট্রনগুলো 4টা ইলেকট্রন। সো ফার্স্ট শেলে 2টা ইলেকট্রন থাকবে, এখানে 2টা, আর এরপর সেকেন্ড শেল বা সেকেন্ড অরবিটে আরও 2টা ইলেকট্রন রিভলভিং অবস্থায় থাকবে। এটা হচ্ছে বেরিলিয়াম। এখন এটার সাথে আমরা বোরন 5-এর তোমার কম্প্যারিজন করতে চাচ্ছি। সো একটু চিন্তা করে দেখো যে বোরন 5 হচ্ছে এই বেরিলিয়ামের সাথে একই পিরিয়ডে আছে, তারা দুইজনই পিরিয়ড নাম্বার 2। পিরিয়ড নাম্বার 2তে এখানে বেরিলিয়াম আছে হচ্ছে গ্রুপ 2তে বেরিলিয়াম, দেন বোরন 5 এটা হচ্ছে গ্রুপ 13-এ। সো আমাদের মানে এখানে আমরা যদি একটু পিরিয়ডিক টেবিলটার কথা চিন্তা করে দেখি, যে এখানে বেরিলিয়াম আর বোরন কিন্তু ঠিক অ্যাকচুয়ালি তোমার পাশাপাশি আছে। আমরা যদিও দুইটা গ্রুপ নাম্বারের মধ্যে অনেক ডিফারেন্স, বাট এই দুইজন কিন্তু অ্যাকচুয়ালি কি আছে, পাশাপাশি আছে, ওকে। এখন এই বোরনের ক্ষেত্রেও সবই সেম থাকবে, জাস্ট তার ইলেকট্রন থাকবে একটা বেশি। সো আমরা এই ফিগারটাকে এখান থেকে কপি করি, দেন এখানে ড্র করে দেই। দেখো একটু দাঁড়াও, সো বোরনের ক্ষেত্রে আমরা ভিতরে 5টা প্রোটন দিব, আর নিউট্রনও থাকবে হচ্ছে 5টা, বেশি কমও থাকতে পারে, বাট আমরা এখানে একটা ইজি সিনারিও চিন্তা করতেছি। আর এখানে আমাদের টোটাল ইলেকট্রন থাকবে হচ্ছে 5টা। সো ফার্স্ট শেলে 2টা আছে, আর আরেকটা কোথায় থাকবে, আরেকটা থাকবে বাইরের শেলে। সো বেরিলিয়ামের সাথে বোরনের ডিফারেন্সটা এখানেই, ওকে। আমরা লাস্ট দিন দেখে আসছি যে আমরা যখন একটা পিরিয়ডে বাম থেকে ডানে যাব, আমরা যখন লেফট থেকে রাইটের দিকে যাব, তখন আস্তে আস্তে কি হয়, সাইজ ডিক্রিজ হয়। এটার চেয়ে এটার সাইজ কি কম, এটার সাইজ থেকে এটার সাইজ ছোট হবে। কেন? কারণ রিজন হচ্ছে যে আমরা যখন একটা পিরিয়ডে লেফট থেকে রাইটে যাই, একটু ভালোভাবে খেয়াল করবা, আমরা যখন একটা পিরিয়ডে লেফট থেকে রাইটে যাই, তখন আমাদের নতুন কোনো অরবিট অ্যাড হয় না, বাট এই অ্যাটমটার তোমার প্রোটনের অ্যামাউন্ট আর ইলেকট্রনের অ্যামাউন্টটা কি হয়, ইনক্রিজ হয়, রাইট? এখানে প্রোটন আছে 5টা, মানে 5টা পজিটিভ চার্জ, আর এখানে ইলেকট্রন আছে তোমার বাইরে, বা টোটাল ইলেকট্রন আছে হচ্ছে 4টা।
সরি এখানে 5টা না, তো এখানে হচ্ছে 4টা প্রোটন আছে, আর বাইরে তোমার ইলেকট্রন আছে 4টা নেগেটিভ চার্জ আর কি। সো তাদের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কাজ করবে সেটার তুলনায় এইখানে অ্যাট্রাকটিভ ফোর্সটা আরও বেশি কাজ করবে, কারণ এখানে 5টা প্রোটন আছে, মানে 5টা পজিটিভ চার্জ আছে, আর এখানে টোটাল 5টা ইলেকট্রন আছে। সো তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা আরও কী হবে, বেশি হবে, স্ট্রঙ্গার হবে। সো এই স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য দেখা যায় যে এইটার যে সাইজ সেটার থেকে এইটার সাইজটা আস্তে আস্তে, মানে এই ডান দিকের সাইজগুলো আস্তে আস্তে কী হয়, ছোট হয়। সো এর জন্য তোমার বেরিলিয়ামের থেকে বোরনের সাইজ অনেক ছোট। ওকে, কারণ এইখানে এইটা তোমার অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য এই সব ইলেকট্রনগুলো একটু কাছে চলে আসে। সো ওভারঅল আমাদের অ্যাটমটার সাইজটা কি হয়, ছোট হয়। আই হোপ এইটুক তোমরা বুঝতে পারতেছো। সো এখন এইখানে যেহেতু সাইজ ছোট, আর আমরা এটাও বুঝতেছি যে এইখানে অ্যাট্রাকটিভ ফোর্সটা হচ্ছে বেশি, এখানে অ্যাট্রাকটিভ ফোর্সটা বেশি আর এখানে অ্যাট্রাকটিভ ফোর্স কম। সো এই রিজনে যেটা হয় যে আমাদের আয়নাইজেশন এনার্জির তোমার ডেফিনেশনে ছিল যে আউটার একটা ইলেকট্রনকে বাইরে বের করে নিতে যতটুকু এনার্জি লাগবে। সো একটু চিন্তা করে দেখো যে এইখানে অ্যাট্রাকটিভ ফোর্সটা কি, কম। সো এই ইলেকট্রনটাকে আমাদের এই নিউক্লিয়াসটা যে জোরে টেনে ধরে রাখছে, এই ইলেকট্রনটাকে কিন্তু এই নিউক্লিয়াসটা আরও জোরে টেনে ধরে রাখছে। ওকে, সো কোন কেসে আমাদের এটাকে বের করে নিতে বেশি এনার্জি দেওয়া লাগবে? অবভিয়াসলি এই কেসটাতে, কারণ এখানে অ্যাট্রাকটিভ ফোর্সটা বেশি, ওকে একটা ইলেকট্রনকে আমাদের নিউক্লিয়াস অনেক জোরে টেনে ধরে রাখছে। সো এটাকে বের করার জন্য আমাদের কি বেশি এনার্জি দরকার। আর এখানে যেহেতু অ্যাট্রাকশনটা কম, তাই আমি হালকা হিট দিলেই এটা বের হয়ে আসবে। ওকে, সো এটাই হচ্ছে রিজন কেন একটা পিরিয়ডে আমরা যখন লেফট থেকে রাইটে যাই তখন আয়নাইজেশন এনার্জিটা ইনক্রিজ হয়। বাট এখানে কিছু তোমার এক্সেপশন কেসও আছে, আমরা সেগুলো পরবর্তীতে দেখব। বাট জেনারেলি আমরা যখন একটা পিরিয়ডে লেফট থেকে রাইটে যাব তখন আমাদের আয়নাইজেশন এনার্জিটা এর জন্যই ইনক্রিজ হবে। রিজন হচ্ছে যে আমরা যত লেফট থেকে রাইটে যাব তত তোমার আমাদের অ্যাটমিক সাইজটা ছোট হয়, অ্যাট্রাকশনটা বেশি হয়, অ্যান্ড এর জন্য বাইরের একটা ইলেকট্রনকে তোমার একদম অরবিট থেকে বের করে ক্যাটায়নে কনভার্ট করতে আমাদের অনেক বেশি এনার্জি সাপ্লাই দিতে হয়। এর জন্য আয়নাইজেশন এনার্জিটা কি হয়, বেশি হয়। আর উল্টাটা, মানে আমি যদি রাইট থেকে লেফটে আসি তাহলে এটা কি হবে, ডিক্রিজ হবে। আইই মানে হচ্ছে আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি। ওকে, সো এখান থেকে আমরা তাহলে বুঝতে পারলাম যে একটা পিরিয়ডে বাম থেকে ডানে গেলে কীভাবে আয়নাইজেশন এনার্জি চেঞ্জ হয়। এবার আসি গ্রুপের ভিতরে কীভাবে চেঞ্জ হয়। একটা ফিক্সড গ্রুপে আয়নাইজেশন এনার্জির ইফেক্টটা কেমন। সো আমরা সে গ্রুপ 1-এর দুইটা এলিমেন্ট নিয়ে চিন্তা করি। একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে সোডিয়াম আর আরেকটা হচ্ছে তোমার লিথিয়াম। সো সোডিয়াম 11 আমরা ফার্স্টে লিথিয়াম 3টা আঁকি। লিথিয়াম 3, সো লিথিয়াম 3-তে আমরা জানি যে এইখানে 3টা প্রোটন থাকবে, 3টা প্রোটন, আর হচ্ছে 3টা নিউট্রন থাকবে। সো এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের চারপাশে তোমার 3টা ইলেকট্রন থাকবে। সো লিথিয়াম 3-এর আমরা যদি একটু ইলেকট্রনিক কনফিগারেশনটা মনে করি, লিথিয়াম 3 ছিল 1s2 2s1, আর সোডিয়াম 11 ছিল 1s2 2s2 2p6 3s1। সো এটা হচ্ছে সোডিয়াম 11। এখন তোমার লিথিয়াম 3-তে আমরা দেখতেছি যে ফার্স্ট অরবিটে 2টা ইলেকট্রন আর বাইরের অরবিটটায় একটা ইলেকট্রন। সো ফার্স্টে একটা অরবিট আঁকি এখানে,
এটা হচ্ছে আমাদের সেই ফার্স্ট অরবিট। সো ফার্স্ট অরবিটে একটা ইলেকট্রন আছে, সরি দুইটা ইলেকট্রন আছে, এখানে একটা আর এখানে একটা, আর এর পরের অরবিটটাতে জাস্ট একটা ইলেকট্রন আছে। এটা হচ্ছে লিথিয়াম 3। আর সোডিয়াম 11-এরটা কীরকম? সোডিয়াম 11-এরটা এটার থেকে একটু ডিফারেন্ট। তোমার এখানে আমরা জানি যে সোডিয়াম যেহেতু 11, সো এখানে আমাদের প্রোটন থাকবে 11টা, 1 2 এরকম অনেকগুলো 11টা, আমি এটা আর আঁকবো না। আর নিউট্রনও থাকবে, নিউট্রন থাকবে প্রায় 12টার মতো। সো এখানে ধরো এরকম 12টা নিউট্রন। সো এই হচ্ছে আমাদের সেই নিউক্লিয়াস। আর এখানে আমাদের দেখো 3টা অরবিটে ইলেকট্রন থাকবে। ফার্স্ট অফ অল ফার্স্ট অরবিটে 2টা ইলেকট্রন থাকবে, ফার্স্ট অরবিটটাতে 2টা ইলেকট্রন, এখানে একটা এখানে একটা। সেকেন্ড অরবিটটাতে তোমার 2 + 6 8টা ইলেকট্রন, এখানে আমার 8টা ইলেকট্রন। সো 1 2, আমি কেন এরকম পেয়ার আপ করে আঁকতেছি এগুলোর রিজন আছে, এগুলো আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে পরবর্তীতে। সো এখানে 8টা ইলেকট্রন দিলাম, আর আমাদের লাস্ট যে অরবিটটা আছে সেইখানে থাকবে একটা ইলেকট্রন। সো একদম লাস্ট অরবিটটাতে এখানে একটা ইলেকট্রন দিয়ে দিলাম। সো আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে লিথিয়াম থেকে সোডিয়াম 11-এর সাইজ অনেক বেশি। আমরা এটা এক্সপ্লেন করে আসছিলাম যে একটা গ্রুপে আমি যত উপর থেকে নিচে নামবো আমাদের অ্যাটমিক সাইজটা তত ইনক্রিজ হবে। কেন? কারণ এখানে যদিও প্রোটন আর ইলেকট্রনের অ্যামাউন্টটা ইনক্রিজ হচ্ছে, এই যে এটাতে প্রোটনও বেশি ইলেকট্রনও বেশি, তো হিসাবে তো এখানে আরও এটা ছোট হওয়ার কথা, কারণ তখন অ্যাট্রাকশনটা বেশি হওয়ার কথা। বাট দেখা যায় এরকম হয় না, কারণ আমি যখন একটা গ্রুপে উপর থেকে নিচে নামবো তখন দেখা যায় যে নতুন একটা অরবিট অ্যাড হয়। দেখো এখানে 2টা অরবিট ছিল 1 2, বাট এখানে 3টা অরবিট আছে, ঠিক আছে? সো যত একটা গ্রুপের উপর থেকে নিচে নামবো আমাদের নতুন একটা অরবিট চারপাশে অ্যাড হয়, অ্যান্ড এর জন্য ইলেকট্রনগুলো অনেক দূরে দূরে থাকে, বুঝতে পারছো? সো দেখা যায় আমাদের এই ফোর্সটা এটার থেকে উইক হয়, মানে এই নিউট্রন আমাদের নিউক্লিয়াসটা ইলেকট্রনগুলোকে যেই ফোর্সটা দিয়ে ধরে রাখে সেই ফোর্সটা অনেক উইক হয়। সো এখানে অ্যাট্রাকটিভ ফোর্সটা বেশি, আর এখানে অ্যাট্রাকটিভ ফোর্সটা কম। সো এখানে অ্যাট্রাকটিভ ফোর্সটা কম হওয়ার জন্য এটার অ্যাটমিক সাইজটা কি হয়? বেশি হয়, অ্যাটমিক সাইজটা বেশি হয়। আর এটার অ্যাটমিক সাইজটা কি হয়? ছোট হয়, মানে এটার অ্যাটমের সাইজটা অনেক মানে ছোট হয় এটার তুলনায়, কারণ এখানে ফোর্সটা অনেক কম, মানে এই সেকেন্ডটাতে ফোর্স কম আর এটাতে ফোর্স অনেক বেশি। আচ্ছা, সো এই সেম রিজনেই মানে এই অ্যাটমিক সাইজের সাথেই আমাদের আয়নাইজেশন এনার্জিরও একটা কোরিলেশন আছে। কোরিলেশনটা কেমন? যে এখানে যেহেতু অ্যাটমিক সাইজ ছোট হওয়াতে অ্যাট্রাকটিভ ফোর্সটাও বেশি, বা ভাইস ভার্সা, অ্যাট্রাকটিভ ফোর্সটা বেশি দেখে অ্যাটমিক সাইজটা ছোট, ঠিক আছে? সো আমাদের অ্যাটমটা যত ছোট হবে তখন এখানে এই অ্যাট্রাকটিভ ফোর্সটা কি অনেক বেশি হবে। সো আমার এই ইলেকট্রনটাকে আমি যদি বাইরে বের করে আনতে চাই আমার এখানে অনেক বেশি হিট দেওয়া লাগবে, আর এখানে আমি যদি এই ইলেকট্রনটাকে বের করে আনতে চাই, দেখো এই ইলেকট্রনটা নিউট্রন থেকে অনেক দূরে, রাইট? এখানে আমাদের একটা নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনটা কি কম্পারেটিভলি অনেক দূরে। সো এখানে অ্যাট্রাকটিভ ফোর্সটাও কি খুব কম,
আর এই অ্যাট্রাকটিভ ফোর্স কম হওয়াতে আমি এটাকে সহজেই বাইরে বের করে আনতে পারবো। সো এখানে আমাদের যে অ্যামাউন্ট অফ এনার্জি প্রোভাইড করতে হবে, মানে এই যে এখানে আমি একটা ক্যান্ডেল আঁকতেছি, মানে আমি এখানে হিট দিচ্ছি আর কি, যে অ্যামাউন্ট অফ হিট দিতে হবে সেটা অনেক কম, ঠিক আছে। সো এর জন্য আমরা বলতে পারি যে এটার আয়োনাইজেশন এনার্জি থেকে তোমার এইটার আয়োনাইজেশন এনার্জিটা অনেক কম, ঠিক আছে। সো এখানে এইভাবে লিখতে পারি যে আয়োনাইজেশন এনার্জি অফ সোডিয়াম ইজ লেস দ্যান আয়োনাইজেশন এনার্জি অফ লিথিয়াম, ঠিক আছে। সো এইটাই রিজন যে কোনো একটা গ্রুপে উপর থেকে নিচে নামলে কেন আয়োনাইজেশন এনার্জিটা কমতে থাকে। আর উল্টাটাও ট্রু, যে আমরা যত নিচ থেকে উপরে যাব তত আয়োনাইজেশন এনার্জিটা বাড়তে থাকবে। কারো কি এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? ওকে, সো আমরা আয়োনাইজেশন এনার্জির এই ব্যাপারটা যদি বুঝে থাকি, সো আমরা এখন কয়েকটা কম্প্যারিজন দেখি। ধরো দুইটা এলিমেন্টের মধ্যে কার আয়োনাইজেশন এনার্জি বেশি, এটা কোশ্চেন হিসেবে আসতে পারে, ক্রিয়েটিভেও আসে অথবা অনেক সময় এমসিকিউতেও চলে আসে। সো এখানে যদি একটা এক্সাম্পল দেখি, দেখো আমাদের পিরিয়ডিক টেবিলে আমরা দুইটা তোমার এলিমেন্টকে চুজ করলাম, একটা হচ্ছে সে কপার আর একটা হচ্ছে জিঙ্ক। আমাদেরকে জিজ্ঞেস করা হলো কপার অ্যান্ড জিঙ্কের মধ্যে কার আয়োনাইজেশন এনার্জিটা বেশি, কার আয়নীকরণ শক্তি বেশি। সো কপার অ্যান্ড জিঙ্ক, ফার্স্ট অফ অল তোমার কী করতে হবে, তাদেরকে ইলেকট্রনিক কনফিগারেশন করতে হবে। সো কপার হচ্ছে 29, এটাকে লেখা যায় 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, দেন 4s2, আর এখানে হচ্ছে 3d9, বাট আমরা জানি যে এটা আবার রিফর্ম হয়ে এখানে 3d10 আর এখানে 4s1। এটা হচ্ছে কপার। আর জিঙ্কের জন্য হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2। সো কপার অ্যান্ড জিঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কপারের পজিশন হচ্ছে, দেখো ওর এটা হাইয়েস্ট নাম্বার হচ্ছে 4, সো ওর পিরিয়ড নাম্বার 4, আর ওর গ্রুপ নাম্বার কত, ওর গ্রুপ নাম্বার বের করার জন্য আমাদের দেখতে হবে যে এটা ডিএস ফরমেশনে আছে। আমরা শিখে আসছিলাম যে ডিএস হিসেবে যদি থাকে তাহলে জাস্ট তাদের ডি অরবিটালে যেই কয়টা ইলেকট্রন আছে প্লাস এস অরবিটালে যেই কয়টা ইলেকট্রন আছে। সো ডি প্লাস ডিতে আছে 10, এসে আছে 1, 10 + 1 দ্যাট ইজ 11। সো ওর পজিশনটা আমরা বের করলাম। আর এটাতেও তোমার হাইয়েস্ট নাম্বার হচ্ছে 4, সো দ্য পিরিয়ড উইল বি 4 অ্যান্ড দ্য গ্রুপ উইল বি, এখানেও ডি প্লাস এস দ্যাট ইজ 12, সো গ্রুপ হচ্ছে 12। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা এলিমেন্টই সেম গ্রুপে আছে, সেম পিরিয়ডে আছে, বাট তাদের গ্রুপ হচ্ছে কনজিকিউটিভ, মানে পাশাপাশি। এটা যদি পিরিয়ড নাম্বার 4 হয় তাহলে এখানে গ্রুপ 11-এর নিচে আছে হচ্ছে কপার, আর গ্রুপ 12-এর নিচে আছে কি, জিঙ্ক। সো আমরা শিখে আসছি যে একই পিরিয়ডে যদি লেফট থেকে রাইটে যাই তাহলে আয়োনাইজেশন এনার্জিটা ইনক্রিজ হয়। সো এখান থেকে আমি ফার্দার লিখতে পারি, দ্য আয়োনাইজেশন এনার্জি অফ কপার ইজ লেস দ্যান আয়োনাইজেশন এনার্জি অফ জিঙ্ক। সো আই হোপ সবাই বুঝতে পারছো যে এটা কীভাবে পরীক্ষা আসলে কীভাবে বের করতে হবে। সো আমি বের করলাম, এরপর আমার পরীক্ষাতে এক্সপ্লেনেশন লিখতে হবে, কারণ এই কোশ্চেনগুলো তোমার ইউজুয়ালি সিতে অথবা ডিতে আসে। সো এখানে একটা এক্সপ্লেনেশন দিতে হবে কেন। সো আমরা যেভাবে এটা বুঝে আসছি সেই সেম কথাটাই এখানে খাতায় লিখতে হবে। এখানে বলতে হবে যে সিন্স কপার অ্যান্ড জিঙ্ক আর অফ সেম পিরিয়ড হুইচ ইজ পিরিয়ড নাম্বার 4, অ্যান্ড অ্যাজ উই মুভ ফ্রম লেফট টু রাইট the atomic size of the atom decreases and thus the attractive force increases, and because of the attractive force increases, the attraction with the outermost electron with the nucleus will increase, and it becomes difficult to
eliminate one electron from the outer shell. So the ionization energy of zinc is less than the ionization energy of copper, is greater than the ionization energy of copper. ঠিক আছে, সো এটাই রিজন। তুমি এই সেম এক্সপ্লেনেশনটাই খাতায় লিখে দিবা, তাহলেই হবে। আর এখন এই আয়নাইজেশন এনার্জির কিছু এক্সেপশন আছে, এক্সেপশনগুলো যদিও তোমাদের বইতে তেমন নাই, বাট তারপরে আমি এক্সেপশনগুলো একটু ডিসকাস করতে চাচ্ছি, কারণ অনেক সময় এটা স্যাররা পরীক্ষায় দিয়ে দেয় যে এটা খুব বেসিক একটা কোশ্চেন, এই যে কার্বন, তারপর হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, এদের তোমার আয়নাইজেশন এনার্জির সিকোয়েন্সটা কেমন। সো আমরা এগুলো একটু দেখব যে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে কার আয়নাইজেশন এনার্জি বেশি, নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার আয়নাইজেশন এনার্জি বেশি। এখানে একটু এই আমাদের যে রুলটা আমরা শিখে আসছি যে একটা পিরিয়ডে লেফট থেকে রাইটে গেলে তোমার আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ হয়, সেই রুলটা ডেভিয়েট হয়। ঠিক আছে, এখানে ওই রুলটা খাটে না। সো কেন কাজ করে না দেখো, কার্বন হচ্ছে 6, সো কার্বন 1s2 2s2 2p2, নাইট্রোজেন হচ্ছে 7 1s2 2s2 2p3, অ্যান্ড অক্সিজেন হচ্ছে 8 1s2 2s2 2p4। সো ইউজুয়ালি আমরা জানি যে কার্বনের পরে থাকে নাইট্রোজেন, পিরিয়ড নাম্বার 2তে কার্বনের পরে হচ্ছে নাইট্রোজেন, দেন নাইট্রোজেনের পরে হচ্ছে অক্সিজেন। সো ইউজুয়ালি এরকম হওয়ার কথা যে আয়নাইজেশন এনার্জি কার্বনের থেকে এরপর বেশি হওয়ার কথা নাইট্রোজেনের, অ্যান্ড এরপর বেশি হওয়ার কথা আয়নাইজেশন এনার্জি অফ অক্সিজেন। বাট এখানে কিন্তু এটা ট্রু না। ঠিক আছে, এটা সবাই খুব ভালোভাবে মনে রাখবা, এখানে একটু এক্সেপশন আছে, আরও অন্যান্য জায়গায় এক্সেপশন আছে, বাট ওইগুলো আমাদের তেমন এক্সামে আসে না, অ্যান্ড ওইগুলো হচ্ছে অনেক হায়ার অ্যাটমসের জন্য। সো এর জন্য আমরা এই যেই কয়টা অ্যাটম আমাদের পরিচিত সেইগুলোর মধ্যে একটা এক্সেপশন আছে, সেটা একটু শিখে রাখবো, কারণ এটা এক্সামে আসে। সো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেনের মধ্যে আয়নাইজেশন এনার্জির অ্যাকচুয়াল সিকোয়েন্সটা কেমন। সো দেখো, কার্বনে আমাদের একদম বাইরের যে অরবিটালটা আছে এটাতে 2টা ইলেকট্রন আছে, তারপর এইখানে বাইরের যে অরবিটালটা আছে সেটাতে আছে 3টা ইলেকট্রন, আর এটাতে বাইরে যে অরবিটালটা আছে সেটাতে আছে 4টা ইলেকট্রন। আচ্ছা, কেউ কি বলতে পারবা যে এইখানে কার্বন, নাইট্রোজেন আর অক্সিজেন তিনজনের মধ্যে কার ইলেকট্রনিক কনফিগারেশনটা মোর স্টেবল, বা কার ইলেকট্রনিক কনফিগারেশনটা বেশি সুস্থিত? কেউ কি বলতে পারবা এটা? একটু চিন্তা করে দেখো যে কার ইলেকট্রনিক কনফিগারেশনটা এখানে বেশি, মানে মোর স্টেবল হচ্ছে। হ্যাঁ, আদিশা এখানে অ্যান্সার দিচ্ছ নাইট্রোজেন। ওকে, সো নাইট্রোজেনের হচ্ছে আমাদের, জাইনাফা বলছো নাইট্রোজেন, গুড। সো এখানে আমাদের মোর স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে নাইট্রোজেন, রাইট? মোর স্টেবল হচ্ছে নাইট্রোজেন। সো এখানে যেটা হয় যে আমাদের কার্বনের থেকে নাইট্রোজেনের সাইজ ছোট, ওকে, এটা বুঝতে পারছি। নাইট্রোজেন থেকে অক্সিজেনের সাইজ আরও ছোট, এটাও বুঝলাম। বাট নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশনটা সবচেয়ে বেশি স্টেবল বা সুস্থিত। সো এই রিজনে যেটা হয় সেটা হচ্ছে যে একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনের আউটার মোস্ট শেল থেকে কোনো কিছু বের করে নেওয়া অনেক টাফ। মানে আমাদের এটা ধরো কার্বন, কার্বনে হচ্ছে একটা শেলে 2টা ইলেকট্রন, এখানে মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস, 2টা ইলেকট্রন। আচ্ছা, নিউক্লিয়াসটা অন্য, তাহলে বুঝতে ইজি হবে। দেখো, সো এখানে মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস, আর বাইরে একটা অরবিটে 2টা ইলেকট্রন, দেন এইখানে টোটাল 4টা ইলেকট্রন, 1 2 3 4। এটা হচ্ছে কার্বন। নাইট্রোজেনে হচ্ছে ভিতরে একটা নিউক্লিয়াস থাকে, আর এরপর হচ্ছে 2 আর 3, মানে 5টা ইলেকট্রন। এখানে 2টা, আর এখানে 3টা, সরি এখানে হচ্ছে তোমার 5টা টোটাল, 1 2 3 4, আর হচ্ছে 5। আর থার্ড অক্সিজেনের ক্ষেত্রে
সবই সেম, জাস্ট এখানে বাইরে ইলেকট্রন থাকে কয়টা? 6টা। সো আমরা একটু আগে তোমার বলে আসছি যে নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশনটা মোর স্টেবল। এটার রিজন হচ্ছে আমাদের যে পি অরবিটালে বেসিক্যালি 6টা ইলেকট্রন ধরে। পি অরবিটালে আমরা জানি যে এরকম পি যে সাবশেল আছে সেটাতে এরকম 3টা পার্টিশন আছে, আর সেই পার্টিশনগুলোর জন্য এক একটাতে 2টা করে ইলেকট্রন থাকে। সো ম্যাক্সিমাম একটা পি অরবিটাল কয়টা ইলেকট্রন কন্টেইন করতে পারে? দ্যাট ইজ 6টা ইলেকট্রন থাকতে পারে। সো এই অবস্থাটাকে বলা হয় ফুলফিলড, মানে পুরোপুরি এটা ইলেকট্রন দিয়ে ফুলফিল করা আছে। আর পি অরবিটালের এই সিচুয়েশনটাকে বলা হয় যখন ওর মধ্যে সব ইলেকট্রন থাকে না, হাফ ইলেকট্রন থাকে। ধরো প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন দিয়ে দিলাম, এখানে 1 2 3, এই সিচুয়েশনটাকে বলা হয় হাফ ফিল্ড। সো আমরা আগে যখন পড়ছিলাম তখন আমি এটা বলে আসছিলাম যে একটা ফুল ফিল্ড আর হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন অন্য যে কোনো কনফিগারেশন থেকে মোর স্টেবল। ধরো একটা পি অরবিটাল যদি এইভাবে থাকে, তোমার 1 2 3 4, এইটার থেকে কিন্তু এইটা বেশি স্টেবল। স্টেবিলিটির তোমার কন্ডিশন একটাই যে ফুলফিল্ড হতে হবে অথবা হাফ ফিল্ড হতে হবে। ফুলফিল্ড হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল, আর হাফ ফিল্ড হচ্ছে তার থেকে কম স্টেবল। আর এই হাফ ফিল্ড অন্য যে কোনো ইলেকট্রনিক কনফিগারেশন থেকে তোমার বেশি স্টেবল। ওকে, সো একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন থেকে একটা ইলেকট্রনকে বের করে আনা অনেক টাফ, যেটা এই যে নাইট্রোজেনের ক্ষেত্রে অবজার্ভ করা যায়। যে একটা কার্বনে হচ্ছে আমাদের এটা তোমার হাফ ফিল্ডও না ফুল ফিল্ডও না, তারপর অক্সিজেনও এটা হাফ ফিল্ডও না ফুল ফিল্ডও না। বাই তোমার এখানে পি অরবিটালে 4টা ইলেকট্রন আছে, যেমন এই যে এটা, এই ফরমেশনটা হচ্ছে তোমার ওই যে 2p4, আর 2p2টা হচ্ছে দেখতে এরকম, জাস্ট 2টা ইলেকট্রন থাকে। সো এইগুলো অত বেশি স্টেবল না, বাট এইটাতে হাফ ফিল্ড দেখা যাচ্ছে। সো হাফ ফিল্ড যারা, তাদের তোমার ইলেকট্রনিক কনফিগারেশনটা অনেক বেশি স্টেবল। আর স্টেবিলিটির জন্য আমরা এখান থেকে বাইরের একটা ইলেকট্রনকে খুব ইজিলি বের করে নিতে পারবো না। সো এইটাকে যতটা ইজিলি বের করতে পারবো, ধরো এইটাকে বের করে নিতে আমাদের টোটাল এনার্জি লাগবে হচ্ছে 5 ইউনিট। এটাকে বের করে নিতে আমাদের টোটাল এনার্জি লাগবে হচ্ছে 5 ইউনিট, আর এইটাকে বের করে নিতে এনার্জি লাগবে হচ্ছে 7 ইউনিট। তখন দেখা যাবে এইটাকে বের করে নিতে আমাদের যদিও তোমার 5 আর 7-এর মধ্যে একটা ভ্যালু হওয়ার কথা ছিল, বাট দেখা যায় না, এটার ভ্যালুটা 9 ইউনিট হয়। ঠিক আছে, সো এর জন্যই কার্বনের চেয়ে নাইট্রোজেনের আয়নাইজেশন এনার্জি বেশি, অ্যান্ড নাইট্রোজেনের আয়নাইজেশন এনার্জি অক্সিজেন থেকেও বেশি। ঠিক আছে, এটাই হচ্ছে এখানে এক্সেপশন, যে আয়নাইজেশন এনার্জি অফ কার্বন is less than ionization energy of nitrogen is greater than ionization energy of oxygen. বাট এখানে একটা জিনিস কনফিউজড হওয়া যাবে না যে আয়নাইজেশন এনার্জি অফ কার্বন আর অক্সিজেনের মধ্যে কে বড়। এখানে অবশ্যই অক্সিজেনেরটাই বড়। এগুলো একটু খাতায় লিখে রাখো, ঠিক আছে, যে এই তিনটার মধ্যে এরকম একটা সিকোয়েন্স দেখা যায়, আর কার্বন আর অক্সিজেনের মধ্যে অবভিয়াসলি অক্সিজেনেরটাই বেশি, তোমার আয়নাইজেশন এনার্জির ভ্যালুটা অক্সিজেনের ক্ষেত্রেই বেশি। ওকে, সো আয়নাইজেশন এনার্জি রিলেটেড কারো কি কোনো কোশ্চেন আছে? ওকে, সো এটা রিলেটেড যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা পরবর্তী পিরিয়ডিক প্রপার্টিটাতে যাই। আমাদের আয়নাইজেশন এনার্জির পর এর পরে যে পিরিয়ডিক প্রপার্টিটা সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন অ্যাফিনিটি এখানে লিখে রাখো, দিস ইজ দ্য অপোজিট কোয়ান্টিটি অফ ionization energy.
সো আইডিয়াটা কি এখানে, আমরা যখন আয়নাইজেশন এনার্জি পড়ছিলাম তখন বলছিলাম যে আমাদের 1 মোল গ্যাস থাকবে, সেই গ্যাসের প্রত্যেকটা অ্যাটম থেকে আমরা একটা একটা করে ইলেকট্রন বের করে নিব। সো এইভাবে টোটাল 1 মোল ইলেকট্রন আমরা বাইরে বের করে নিব, অ্যান্ড সেই 1 মোল ইলেকট্রন বের করার পর এই 1 মোল গ্যাসটা কিসে কনভার্ট হয়ে যাবে, 1 মোল গ্যাসাস ক্যাটায়নে কনভার্ট হবে। অ্যান্ড এই প্রসেসটার জন্য আমার যে রিকোয়ার্ড এনার্জি, সেই এনার্জিটাই হচ্ছে ওই পার্টিকুলার অ্যাটমের জন্য আয়নাইজেশন এনার্জি। বাট ইলেকট্রন অ্যাফিনিটিটা হচ্ছে ঠিক অপোজিট। এখানে আমরা ইলেকট্রন বের করব না, আমরা এখানে কি করব, ইলেকট্রন অ্যাড করব। ঠিক আছে? সো ধরো তোমার কাছে এখানে একটা অ্যাটম আছে। সো এই অ্যাটমটার তোমার এখানে কিছু ইলেকট্রন আছে তার চারপাশে। এটা ফার্স্ট অরবিট। সো ফার্স্ট অরবিটে সে একটা ইলেকট্রন, সরি দুইটা ইলেকট্রন, আর দেন এরপর সেকেন্ড অরবিটে সে তিনটা ইলেকট্রন। সো ইলেকট্রন অ্যাফিনিটির আইডিয়াটা হচ্ছে, আমার কাছে যদি কোনো একটা অ্যাটম থাকে, সো আমি কি করতে পারি, এখানে একটা ইলেকট্রন বাইরে থেকে নিয়ে আসতে পারি। এখানে আমি বাইরে থেকে কি করলাম, একটা ইলেকট্রনকে নিয়ে আসলাম। সো এই ইলেকট্রনটা এখানে অ্যাড করার জন্য আমার কিছুটা এনার্জি স্পেন্ড করতে হবে। সো এনার্জি স্পেন্ড না, অ্যাকচুয়ালি এখানে এটাকে যখন আমি নিয়ে আসব তখন কিছু এনার্জি রিলিজ হবে। ঠিক আছে? কিছু এনার্জি কি হবে, এখান থেকে রিলিজ হবে। সবাই একটু সাইডে এটা লিখে রাখো যে যখন আমি কোনো কিছু থেকে একটা জিনিস বের করে আনতে চাবো, মানে ধরো তুমি যখন একটা ইলেকট্রনকে এলিমিনেট করবা একটা অ্যাটম থেকে, ধরো একটা ইলেকট্রনকে এখান থেকে বের করে আনবা, তখন কি করতে হবে, তোমার এনার্জি সাপ্লাই দিতে হবে। তখন তোমার এনার্জি বাইরে থেকে ওইখানে সাপ্লাই করতে হবে। আর সেকেন্ড কেসটা হচ্ছে, তুমি যদি ইলেকট্রন অ্যাড করতে চাও তখন এনার্জি কি হবে, এখান থেকে এনার্জি রিলিজ হবে। তখন এনার্জি কি হবে, রিলিজ হবে। কেন রিলিজ হবে আমি সেটাতে আসতেছি। আচ্ছা, তোমরা একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। তখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে ওই ইলেকট্রনটা আমি যদি নিয়ে আসি তাহলে এখান থেকে এনার্জি রিলিজ হয়। কেন এনার্জি রিলিজ হয় সেটার একটা এক্সপ্লেনেশন আমি দিচ্ছি, দেখো। সো নর্মালি একটা ইলেকট্রন, ধরো এই ইলেকট্রনটাকে আমার নিজের নিয়ে আসতে হবে না, অ্যাকচুয়ালি এই ইলেকট্রনটাকে ও নিজেই নিজের কাছে টেনে নিতে পারবে। আমি সেটার এক্সপ্লেনেশন একটু পর দিচ্ছি। সো ধরো এখানে একটা আউটার একটা ইলেকট্রন ছিল, বাইরে কোথাও একটা ইলেকট্রন ছিল। সো এই ইলেকট্রনটাকে আমাদের এই নিউক্লিয়াস কি করবে, অ্যাট্রাক্ট করবে, কারণ নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। সো এই নিউক্লিয়াসটা কি করবে, ইলেকট্রনটাকে আস্তে আস্তে অ্যাট্রাক্ট করবে, অ্যান্ড অ্যাট্রাক্ট করে ওর দিকে নিয়ে আসতে থাকবে। এই ইলেকট্রনটাকে এইখান থেকে ওর দিকে নিয়ে আসতে থাকবে, অ্যান্ড ফাইনালি যখন এই পজিশনে আসবে তখন এই ইলেকট্রনটা কি এখানে এই অরবিটে সেটেল ডাউন হবে। ওকে, এই অরবিটটাতে ও এখন পার্মানেন্ট একটা মেম্বার হিসেবে রয়ে গেল। বাট এই ইলেকট্রনটাকে সে যে এইখান থেকে এই পর্যন্ত টেনে আনছে, এই নিউক্লিয়াসটার কিছু এনার্জি স্পেন্ড হয়েছে, যেই এনার্জিটাকে বলা হয় স্ট্যাটিক ইলেকট্রিক্যাল এনার্জি। স্ট্যাটিক ইলেকট্রিক্যাল এনার্জি, স্ট্যাটিক ইলেকট্রিক্যাল এনার্জি বা বাংলায় বললে স্থির বৈদ্যুতিক শক্তি। এটা চ্যাপ্টার 10-এ গেলে আমরা পড়বো। স্থির বৈদ্যুতিক শক্তি, সরি ফিজিক্সের চ্যাপ্টার 10-এ পড়বো। ঠিক আছে? সো এই ইলেকট্রনটাকে আস্তে আস্তে এই নিউক্লিয়াসটা কি করবে, অ্যাট্রাক্ট করে করে তার দিকে আনতে থাকবে, অ্যান্ড দেন এই অরবিটটাতে সে সেটেল ডাউন হবে। অ্যান্ড এই কাজটা করার জন্য সে কিছুটা এনার্জি স্পেন্ড করছে, মানে সে এনার্জি রিলিজ করছে আর কি। মানে রিলিজ তো না, অ্যাকচুয়ালি এটা
মানে এরকম না যে এখান থেকে এনার্জি বের হয়ে যাচ্ছে, ওরকম না। সে তার মধ্যে যে এনার্জি ছিল সেই এনার্জি ইউজ করে এই ইলেকট্রনটাকে কি আস্তে আস্তে তার দিকে নিয়ে আসছে। আর এইটাকেই আমরা বলতেছি যে এনার্জি রিলিজ হচ্ছে। অ্যাকচুয়ালি রিলিজ হচ্ছে না, এখানে কি হচ্ছে, ও কিছু এনার্জি স্পেন্ড করতেছে আর কি। সো যে কোনো একটা বন্ড ফর্ম করার সময়, বন্ড মানে হচ্ছে বন্ধন। সো যে কোনো একটা বন্ড বা বন্ধন ফর্ম করার সময় এনার্জি কি হয়, রিলিজ হয়। আর যে কোনো একটা বন্ড বা যে কোনো একটা বন্ধন ভাঙার জন্য বাইরে থেকে এনার্জি দিতে হয়। আমরা এটা পরের চ্যাপ্টার 5-এ আরও ডিটেলসে পড়বো, বাট ফর নাও এইটুক মাথায় রাখো যে কোনো একটা জিনিস অ্যাড করতে গেলে, মানে ধরো তুমি দুইটা অ্যাটমকে জোড়া লাগাবা, এনার্জি এখান থেকে রিলিজ হবে। আর ধরো দুইটা অ্যাটম একসাথে ছিল, সেটাকে ভাঙতে চাচ্ছ, তোমার কী করতে হবে, বাইরে থেকে এনার্জি সাপ্লাই দিতে হবে। এই আইডিয়াগুলো আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে আরও ক্লিয়ার হবে। সো এখন না বুঝলে এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, ঠিক আছে? সো এইটুক মনে রাখো যে ইলেকট্রন অ্যাড করলে এনার্জি রিলিজ হবে। সো এই যে এনার্জিটা রিলিজ হচ্ছে এখান থেকে, এনার্জিটাকে আমি এরকম একটা অ্যারো সাইন দিয়ে দেখাচ্ছি যে এনার্জি এখান থেকে রিলিজ হয়ে যাচ্ছে। সো এই এনার্জি রিলিজ হওয়ার কারণ, যে এনার্জি রিলিজটা হচ্ছে সেইটাকেই বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। বাট একটা অ্যাটমের জন্য না, আমাদের কাছে যদি ধরো 1 মোল অ্যাটম থাকে, এরকম 1 মোল অ্যাটম, সেটা কোন অ্যাটম, এটা হচ্ছে তোমার 5। সো এটা হচ্ছে বেসিক্যালি বোরন 5। ওকে, সো একটা বোরন 5 অ্যাটম, এরকম যদি আমার কাছে 1 মোল অ্যাটম থাকে, 1 মোল অ্যাটম মিনস 6.02 × 10⁻23টা অ্যাটম যদি আমার কাছে থাকে, আমি যদি সেই প্রত্যেকটা অ্যাটমে একটা একটা করে ইলেকট্রন এরকম অ্যাড করি, নতুন করে এক একটা ইলেকট্রন অ্যাড করলাম, আর এভাবে আমি আলটিমেটলি কী করলাম, 1 মোল গ্যাসাস ক্যাটায়ন ফর্ম করলাম। এখানে এই ইলেকট্রনটা কিন্তু আউটসাইডার। ওকে, মানে একটা ওই ইলেকট্রনটা এখন অ্যাড হয় না, এরকম যে একটা নতুন ইলেকট্রন এখানে অ্যাড করব। সো এখানে কি প্রডিউস হবে, 1 মোল গ্যাসাস ক্যাটায়ন, সরি অ্যানায়ন, ক্যাটায়ন কেন বলতেছে, এটা হচ্ছে 1 মোল গ্যাসিয়াস অ্যানায়ন ফর্ম হবে। আচ্ছা, 1 মোল অ্যাটমটা কি, এইটা বুঝতে প্রবলেম হচ্ছে। সো 1 মোল অ্যাটম মানে হচ্ছে তোমার কাছে যদি 6.02 × 10⁻23টা অ্যাটমস থাকে, তুমি কি করলা, 6.02 × 10⁻23টা অ্যাটম এক জায়গায় করলা। সো এই অ্যামাউন্টটাকে বলা হয় 1 মোল অ্যাটম। অ্যান্ড এই 1 মোল অ্যাটমের প্রত্যেকটা অ্যাটমে যদি একটা একটা ইলেকট্রন অ্যাড করতে থাকো, তাহলে তোমার টোটাল কয়টা ইলেকট্রন লাগবে, 1 মোল ইলেকট্রন। সেই টোটাল 1 মোল ইলেকট্রন অ্যাড করার পর তুমি ফাইনালি কী পাবা, 1 মোল গ্যাসাস অ্যানায়ন। জাইনাফ কি এবার বুঝছো 1 মোল অ্যাটমটা কেন নিছি? ওকে, সো আমরা এভাবে যেটা করতে পারি সেটা হচ্ছে 1 মোল অ্যাটমের সাথে 1/1 অ্যাটমস, 1 মোল অ্যাটমসের সাথে আমরা 1 মোল ইলেকট্রনস অ্যাড করলাম। অ্যান্ড দেন ফাইনালি আমরা কি পাচ্ছি, এখান থেকে 1 মোল অ্যানায়ন পাচ্ছি। সো এইখানে টোটাল যে এনার্জিটা রিলিজ হচ্ছে, এই প্রসেসটাতে টোটাল যে এনার্জিটা রিলিজ হচ্ছে, টোটাল এনার্জি রিলিজড ইজ ইকুয়াল টু, এই টোটাল এনার্জিটাকেই বলা হয় এই পার্টিকুলার অ্যাটমের ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন অ্যাফিনিটি অর ইলেকট্রন আসক্তি। সো আই হোপ সবার এটা ক্লিয়ার যে ইলেকট্রন অ্যাফিনিটির বা ইলেকট্রন আসক্তির আইডিয়াটা অ্যাকচুয়ালি কী। এটা হচ্ছে আমরা কোনো একটা অ্যাটমে একটা ইলেকট্রন অ্যাড করলে এখান থেকে কিছু এনার্জি রিলিজ হয়। সো এরকম যদি 1 মোল অ্যাটমে আমরা 1 মোল ইলেকট্রন একটা 1/1 অ্যাড করতে থাকি, অ্যান্ড দেন ফাইনালি যদি 1 মোল গ্যাসাস ক্যাটায়ন পাই, অ্যানায়ন পাই, তাহলে টোটাল যে এনার্জিটা রিলিজ হয় সেই অ্যামাউন্ট অফ এনার্জিটাই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। সো এই ইলেকট্রন অ্যাফিনিটিটা কীভাবে চেঞ্জ হয় সেটাতে আসি। ইলেকট্রন অ্যাফিনিটিটা কীভাবে পিরিয়ড অ্যান্ড গ্রুপে চেঞ্জ হয়।
সো ইলেকট্রন অ্যাফিনিটিটা এভাবে চেঞ্জ হয়, দেখো এটাও সেম অ্যাজ আয়নাইজেশন এনার্জি। আমরা একটা পিরিয়ডে যত লেফট থেকে রাইটে যাব, একটা পিরিয়ডে যত লেফট থেকে রাইটে যাব তত আমাদের এই ইলেকট্রন অ্যাফিনিটিকে আমরা শর্ট করে ইএ লিখি। সো ইএ তত ইনক্রিজ হবে জেনারেলি, কিছু এক্সেপশন আছে সেগুলো আমরা পরবর্তীতে ডিসকাস করব। আর ইলেকট্রন অ্যাফিনিটিটাও রাইট থেকে লেফটে আসলে কি হয়, ডিক্রিজ হয়। ইলেকট্রন অ্যাফিনিটিটা রাইট টু লেফটে আসলে কি হয়, ডিক্রিজ হয়। আর একই গ্রুপে যদি আমরা উপর থেকে নিচে নামি, সেটাও সেম অ্যাজ আয়নাইজেশন এনার্জি। যত উপর থেকে নিচে নামবো আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি তত ডিক্রিজ হবে, আর যত নিচ থেকে উপর উঠবো তত ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ হবে। রিজন কি, রিজনটা আমরা নেক্সট ক্লাসে দেখব, বাট এটাও অনেকটা ওই আয়নাইজেশন এনার্জির মতোই একই। তোমার একটা ছোট এই পিরিয়ডের ব্যাপারটা আমি একটু বলে দেই, যে ধরো দুইটা অ্যাটম নিয়ে চিন্তা করি, একটা হচ্ছে লিথিয়াম আর একটা হচ্ছে বেরিলিয়াম। সো লিথিয়ামে মাঝখানে একটা এরকম নিউক্লিয়াস, দেন এইখানে দুইটা করে ইলেকট্রন, প্রথমটাতে দুইটা ইলেকট্রন আর তার পরের যে শেলটা সেখানে তোমার একটা ইলেকট্রন, 2, এখানে 2 আর এখানে হচ্ছে 1। এটা হচ্ছে লিথিয়াম। আমরা একটা শর্ট এক্সপ্লেনেশন দেখি, দেন আমরা নেক্সট দিন আরও ডিটেলসে দেখবো এটা। আর এখানে আমাদের লিথিয়ামের পর আছে বেরিলিয়াম। সো এটা হচ্ছে বেরিলিয়াম নিউক্লিয়াস, আর তার চারপাশে দুইটা অরবিট। আচ্ছা, বেরিলিয়ামের সাইজ একটু কম্পারেটিভলি ছোট হয়। আমরা জানি যে একই পিরিয়ডে যত লেফট থেকে রাইটে যাওয়া যায় সাইজটা ম্যাটার করে, সাইজটা হচ্ছে ছোট হয় আস্তে আস্তে। সো এখানে দুইটা ইলেকট্রন আর এখানেও দুইটা ইলেকট্রন। সো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন নতুন একটা ইলেকট্রনকে অ্যাড করতে চাবো, ধরো এখানে একটা ইলেকট্রন আছে, আউটসাইডার একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনটাকে কোথায় ইজিলি অ্যাড করা যায়। এখন দেখো লিথিয়ামের তোমার সাইজ হচ্ছে বড়, এটার সাইজটা বড়, আর এটার ইলেকট্রন কম। ঠিক আছে, আমি ই দিয়ে বোঝাচ্ছি নাম্বার অফ ইলেকট্রনস। সো ইলেকট্রনটা কম, এর জন্য ডাউন অ্যারো দিছি, ডাউন অ্যারো মানে হচ্ছে ইলেকট্রনের কাউন্ট হচ্ছে কম। আর সাইজের পাশে আপ অ্যারো দিছি যে এটার সাইজটা বড়। আর বেরিলিয়ামের কথা চিন্তা করো, বেরিলিয়ামের সাইজ হচ্ছে ছোট, আর তার নাম্বার অফ ইলেকট্রনস, টোটাল নাম্বার অফ ইলেকট্রনসটা কি বেশি, বা টোটাল নাম্বার অফ ইলেকট্রনসও না, অ্যাকচুয়ালি তোমার এখানে আউটার শেলে ইলেকট্রন কয়টা, এখানে আছে একটা, আর এখানে আউটার শেলে ইলেকট্রন আছে দুইটা। সো বেরিলিয়ামের জন্য তোমার ইলেকট্রনের কাউন্টটা বেশি। সো আমি যখন নতুন একটা ইলেকট্রনকে বাইরে অ্যাড করতে চাবো, তখন কোথায় আমার বেশি এনার্জি স্পেন্ড হবে। সো একটু চিন্তা করে দেখো যে এখানে এনার্জি স্পেন্ডের ব্যাপারটা অ্যাকচুয়ালি কীভাবে হয়, মানে এনার্জিটা কীভাবে স্পেন্ড হয় আমি সেটা একটু বোঝাই বলি। সো এইটার যেহেতু সাইজ বড়, তাই এইখানে আমার টোটাল অ্যামাউন্ট অফ ফোর্সটা অনেক কম হবে, ফোর্স কম। আর এই ইলেকট্রনটাকে তোমার আমাদের এই নিউক্লিয়াসটা অনেক বেশি ফোর্সে টানবে। আচ্ছা, এখন কোন কেসে তাহলে তোমার ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি হবে? অবভিয়াসলি এই কেসটাতে, কারণ এইখানে ফোর্সের অ্যামাউন্টটা কি বেশি। ফোর্স যত বেশি এনার্জি তত বেশি স্পেন্ড হয়। আমরা জানি যে ফোর্স যত বেশি এনার্জি তত বেশি স্পেন্ড হয়। সো ডেফিনেটলি কোথায় ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি হবে? এখানে। এইটা একটা রিজন। ওকে, এখানে কয়েকটা ফ্যাক্টর আছে, আমি একটা একটা এক্সপ্লেন করতেছি। ফার্স্ট অফ অল, যে আমাদের এখানে একটা বাইরের ইলেকট্রনের প্রতি এইটার থেকে এইটার অ্যাট্রাকশন অনেক বেশি, কারণ এটার সাইজ ছোট, এটার অ্যাটমিক নাম্বার বেশি, পজিটিভ চার্জ বেশি, অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে। সো এর জন্য এখানে ফোর্সটা কি হয়? বেশি হয়। সো টোটাল
যে এনার্জি রিলিজ হবে সেই অ্যামাউন্টটা কোথায় বেশি হবে, বেরিলিয়ামের জন্য বেশি হবে। সো ইলেকট্রন অ্যাফিনিটি অফ বেরিলিয়াম ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ লিথিয়াম। আর এখানে আরও একটা রিজন আছে, সেটা হচ্ছে এই বেরিলিয়ামে তোমার বাইরে ইলেকট্রন থাকে বেশি। সো ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জড, রাইট? ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জড। সো এই ইলেকট্রনটা আর এখানে যে ইলেকট্রনটা আছে দুইটা নেগেটিভ চার্জ। সো এই ইলেকট্রনটা আস্তে আস্তে কি এই ইলেকট্রনের দিকে অ্যাপ্রোচ করতেছে, রাইট? মানে এই ইলেকট্রনটা চাচ্ছে আস্তে আস্তে এইদিকে আসতে। এখন ইলেকট্রন ইলেকট্রন দুইটা সেম চার্জ, মানে একই চার্জ, ঠিক আছে? সেম চার্জ হচ্ছে কি একজন আরেকজনকে রিপেল করে বা বিকর্ষণ করে, মানে ধাক্কা দেয়, উল্টা দিকে ধাক্কা দেয়। সো এইখানে যেহেতু ইলেকট্রন বেশি, এই ইলেকট্রনগুলোর কি ট্রাই করে, এই ইলেকট্রনটাকে ধাক্কা দিয়ে বাইরে সরাই দেওয়ার। সো আলটিমেটলি আরও বেশি ফোর্স প্রয়োজন হয় যাতে এইটা এইখানে প্লেস করতে পারে, বুঝতে পারছো? সো বেশি এনার্জি রিলিজ করতে হয়, মানে এইখানে এই ইলেকট্রনটাকে এই পর্যন্ত আনার জন্য দেখা যায় অনেক বেশি কষ্ট হয়, অনেক বেশি এনার্জি রিলিজ হয়। সো এর জন্য আমাদের বেরিলিয়ামের ইলেকট্রন অ্যাফিনিটিটা অনেক বেশি। আর লিথিয়ামের জন্য বাইরে ইলেকট্রন কম, তারা এই ইলেকট্রনটাকে বেশি রিপেল করতে পারে না। এখানে দেখো বাইরের দুইটা ইলেকট্রন দুইজনই ওকে কি করবে, উল্টা দিকে ধাক্কা দিবে। বাট এই লিথিয়ামের ক্ষেত্রে বাইরে একটা ইলেকট্রন, সো সে এই ইলেকট্রনটাকে খুব বেশি জোরে বাইরে ধাক্কা দিতে পারবে না। সো আমাদের খুব বেশি কষ্ট করতে হবে না, মানে বেশি এনার্জি স্পেন্ড করতে হবে না। সো এই ইলেকট্রনটাকে এখানে আনাটা অনেক বেশি ইজি। সো যত বেশি ইজি তত ইলেকট্রন অ্যাফিনিটিটা কি আমাদের কম। সবার কি এটা ক্লিয়ার? কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? বেরিলিয়ামের ক্ষেত্রে দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে ফোর্স বেশি, আবার ইলেকট্রন আছে। সো ইলেকট্রনগুলো রিপেল করে, সো আলটিমেটলি আমার এনার্জি বেশি স্পেন্ড করতে হয়। আর লিথিয়ামের ক্ষেত্রে ফোর্সটাও কম, আবার বাইরে ইলেকট্রনও কম, সো আমার এনার্জি কম স্পেন্ড হয়। ওকে, সো যেখানে এনার্জি কম স্পেন্ড হয় সেটা হচ্ছে সেইটার ইলেকট্রন অ্যাফিনিটিটা কম, আর যেখানে এনার্জি বেশি স্পেন্ড হয় সেটার ইলেকট্রন অ্যাফিনিটিটা কি বেশি। সো এর জন্য লেফট থেকে রাইটে গেলে ইলেকট্রন অ্যাফিনিটিটা ইনক্রিজ হয়। আর একই গ্রুপে এরকম একটা লজিক আছে, আমরা সেটা নেক্সট ক্লাসে দেখব। ওকে, সো কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এরপর জেনারেল ম্যাথ স্টার্ট করবো আর 4 মিনিট পর, ঠিক আছে?